তামিম, সাকিব ওরা আমাদের অনেক বড় মাপের প্লেয়ার। তো ওদের সবারই ইস্যুগুলো আসলে এরকম না হয় আরো কমফোর্টেবলি হতে পারতো। এই সাকিবের যেটা হয়েছে এটা আসলে প্রবলেম হবে না। মমিনুল হককে সবসময় আমরা দেখি যে টি-20 থেকে একটু আগ্রাহ্য করা হয়, কিন্তু আমরা দেখি যে তার কিন্তু ক্যাপাবিলিটি আছে, তিনি কিন্তু দ্রুত স্ট্রাইক রোটেট করতে পারে। তো সেক্ষেত্রে আসলে তাকে নিয়ে কি বলবেন, আপনার কি মনে হয়? আমি তো মনেই করি না যে ওর ক্যাপাবিলিটি নাই। আমরা তো ক্যাপাবল বলেই কিন্তু এখানে আমরা দিয়েছি, যেখানে আমাদের সাধ্যের মধ্যে আছে। আর বিপিএল তো আমাদের হাতে না। আর ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলতে গেলে আসলে আগে তো এখানে খেলতে হবে সব জায়গায় ঠিকঠাক মতো খেলে ও দেখালে তাহলে আমরা চিন্তা করবো ওর কথা। আমি মনে করি না যে ও ক্যাপাবল না। ওর ক্যাপাবিলিটি আছে। এনসিএল এর আমরা দেখছিলাম যে যারা বিপিএল এর ড্রাফটে দল পায়নি, কিন্তু এনসিএল এ দারুণ খেলছে। এনসিএলটা কি আসলে বিপিএল ড্রাফটের আগে হলে একটু ভালো হতো না বিষয়টা? এটা আসলে ওইভাবে বলা মুশকিল, বিকজ ক্রিকেট বোর্ডের কিন্তু একটা আছে, আপনার শিডিউল সেট করা থাকে এবং অ্যাকর্ডিং টু শিডিউল হচ্ছে তারা করে। তো এটার মধ্যে এটা আসলে বিপিএল এর থেকে আগে করতে গিয়ে অন্য বাকি ক্যালেন্ডারগুলো নষ্ট করা আসলে ডিফিকাল্ট। আপনি আসলে কতটা এনজয় করছেন, বা নির্বাচক হিসেবে আসলে আপনার কাছে এই টুর্নামেন্টটা অনেক দিনের প্রতীক্ষিত একটা ফসল ছিল, আপনার কাছে কতটা ভালো লাগছে, কতটা কেমন দেখলেন টুর্নামেন্ট? সবচেয়ে আগে মনে হচ্ছে সাকসেসফুল, যে অনেকদিন ধরে চাচ্ছিলাম আমরা যে এরকম একটা টি-20 টুর্নামেন্ট বড় সড়ো হবে, তো হয়েছে এটা। সেদিন দেখলাম আপনি স্কোর বোর্ড দেখছিলেন, চলে যাবেন একদম স্টেডিয়াম ছেড়ে। প্রত্যেকটা ম্যাচে কি এইভাবে ডেডিকেশন দিয়ে দেখেন? প্রত্যেকটা ম্যাচ না, আমি প্রত্যেকটা টাইম মানে আমি খেলা দেখছি, তার মাঝেও আমার একটা খেলা আমার ইয়েতে চলে, মোবাইলে চলে, আর একটা খেলা আমি এখানে বসে দেখি, কারণ একসাথে তো দুইটা দেখা যায়, এটা দুই মাঠে চলে। যদিও ওই দেখা যায় আমি আর হান্নান যখন করি, ও ওই মাঠে থাকলে আমি এই মাঠে থাকি, বাট আমাদের খেলা দুইজনই মানে লিপু ভাইও যখন থাকে এইভাবেই আমরা দেখি। আর আসলে এইগুলো ইম্পর্টেন্ট তো না, আমার তো কাজই এখন এইটা, যে কে কি করলো, কোথায় কি করলো, কতটুকু করলে ভালো হতো, আর একটু করলে কি আমি খুশি হতাম কিনা, আমি বললাম না, এটা আমার এখন কাজই, এটা ক্রিকেট রিলেটেড কাজই আমার এটা। আমি অন্তত মিনিমাম একটা জিনিস নিয়ে হলে অনেকবার চিন্তা করি জিনিসটা ধরে, যে আসলে আমি যে চিন্তা করলাম বা আমার মাথায় আসলো, তো আসলে রাইট কিনা। আবার এরকম হয় যে অনেক সময় চিন্তা বেশি হয়ে গেলে আসলে ভালো চিন্তা খারাপ চিন্তা মিক্স আপ হয়ে যায়, আমি রেখে দিই, রেখে আবার পরে বসি যে আচ্ছা দেখি, তখন দেখি। তো এটাই তো কাজ এখন আমার, যে যত মানে আমার তরফ থেকে যতদূর সম্ভব আর কি বের করে নিয়ে আসা, বা জেনে শুনেই করা আর কি, বুঝেই করা। এই রিসেন্ট টাইমে সাকিব আল হাসান প্রসঙ্গটা কি একটু বিব্রতকর লাগে কিনা আপনার কাছে, এখন যে পজিশনটা হোল্ড করে? সাকিবের আসলে এরকম হওয়ার কথা ছিল না, এরকম এই এতটুকুই, যে এরকম হওয়া উচিত না। তামিম, সাকিব ওরা আমাদের অনেক বড় মাপের প্লেয়ার। তো ওদের সবারই ইস্যুগুলো আসলে এরকম না হয় আরো কমফোর্টেবলি হতে পারতো। অ্যাজ এ লেফট আর্ম স্পিনার পার্সপেক্টিভ সাকিবের প্রসঙ্গ বাদি যদি দিই না, এই সাকিবের যেটা হয়েছে এটা আসলে প্রবলেম হবে না। এটা ওদের খালি চোখে মনে হয়েছে, ওরা রিপোর্ট করেছে। আমার দেখে মনে হয়নি যে ও আসলে খুব একটা প্রবলেম আছে। আর যদি একটা আমার দেখে মনে হয়েছিল একবার, বাট এটাও খুব ইজিলি ওটা ঠিক করে, এটা ঠিক করারও কিছু না, ও মনে রাখলেই হয়ে যায়। আসলে ও এই বোলিংটা প্রবলেম না, এরকম রিপোর্ট কিন্তু করতে পারে, যে যদি কারো মনে হয়, যেহেতু কাউন্টি ক্লাব, ওরা কিন্তু বড় বড় ক্লাব, তো ওরা ভিডিও অ্যানালাইসিস করে, তো ওদের কাছে মনে হয়েছে হয়তো। নেকেড আইতে আসলে বলা খুবই মুশকিল এটা, ওই যে ডিগ্রির যে ব্যাপারটা, ওটা আসলে বলা কঠিন। তো ওরা রিপোর্ট করেছে, সাকিব হয়তো একবার টেস্ট করে নিবে, এটা খুব একটা ঝামেলা হবে বলে মনে হয় না। জিসান আলমের ব্যাটিং নিশ্চয়ই দেখছেন, আসলে জিসানের ব্যাটিং নিয়ে কি বলুন? আরিফুল ইসলাম, জিসানের কথা আগে থেকে জানা যায়, জিসান হার্ড হিটার ব্যাটার, বাট আমরা দেখলাম আরিফও দারুণ ব্যাটিং করেছে, একটা দারুণ ইনিংস করেছে। তাদের দুজনের ব্যাটিং কিভাবে মূল্যায়ন করলেন? শুধু তাদের দুইজন না, এখানে আরো অনেক প্লেয়ার ভালো খেলছে, তো ওরা ভেরি ইমপ্রেসিভ। আরিফেরটা তো আমরা জানতাম, হয়তো আপনারা জানতেন না, আপনারা এখন জানলেন। ওরা একদম ইয়াং ছেলে, আমরা জানতাম যে ওই টাইপের প্লেয়ার ওই ছেলেটা। তারপরে ওই যে তামিম, আজিজুল হাকিম তামিম, ও ভেরি ইমপ্রেসিভ। তো এরকম আসলে নাম বললে জিনিসটা হবে কি, যে কয়েকজনের মধ্যে চলে আসে। এবারকার টি-20টা কিন্তু ওরকম হচ্ছে না, এখানে প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যে যারা আপকামিং। তো আমরা আসলে উইল কিপ অন আইজ অন দেম। যে দুই তিনজন প্লেয়ারকে দেখলেন, মানে নিশ্চয়ই আপনার মাথায় থাকবে কোন স্পেশাল যে এই কজন প্লেয়ার, তখন দেখা যায় তারা আপনি যে সময় মনে করলেন বা আপনারা যে সময় মনে করলেন যে এই চয়েসে থাকতে পারে, তখন দেখা যায় যে সে কন্টিনিউসলি পারফর্ম করছে না, তখন একটু হতাশা আসে কিনা?
তখন এটা খুবই ভালো একটা প্রশ্ন করছেন। এটা একদম মানে এক একজন মানুষের এক এক রকম হয়। আমার আবার একটু আমার হতাশা বলতে কিরকম, আমি একটু মানে রাগ হয় তার উপর যে মানে এত একটা সুন্দর ইয়ে নিয়ে বা এত ভালো ক্যাপাবিলিটি নিয়ে তারপরেও কেন মিস হচ্ছে এই টাইমটাতে। এবং হয়তো এরকম হতে পারে যে বাংলাদেশ টিমের দরকার তাকে এখন, সেই টাইমটাতে ভালো অবস্থাতে নাই। তো এটা খারাপ লাগে। খারাপ লাগে এই কারণ হচ্ছে কোনো না কোনো একজন প্লেয়ার তো নিতে হবে। তো তার মানে বেস্ট যেটা মনে হয়েছিল আমার কাছে সেই প্লেয়ারটাকে নেওয়া গেল না এখন। এইটা একদম লাস্ট একটা প্রশ্ন, আমরা দেখা যায় যে ভারতীয় প্লেয়াররা তারা অনেক পটেনশিয়াল নিয়ে আসে এবং যখন আন্তর্জাতিক লিগে ডেবিউট হয় তখন দেখা যায় 2-3 ম্যাচের মধ্যে সে ফ্লারিশ করে। একই ঘটনা আমাদের দেশে পটেনশিয়াল আছে এমন ক্রিকেটাররা যখন আসে তার ওই 2-3 ম্যাচে ওই পটেনশিয়াল শো করতে পারে না, তখন ব্যর্থতা তার নামে পড়ে এবং নির্বাচকদের কাছে আসে। এই জিনিসটা নিয়ে আপনি একটু ডিসঅ্যাপয়েন্টেড কিনা, আমরা বিশেষ করে বাংলাদেশিরা? ভাই এটা আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড না, বিকজ আপনি যদি ক্রিকেট বোঝা মানুষ হন তখন কিন্তু আপনি এটাকে ব্লেম করবেন না। বিকজ এটার জন্য আসলে ওয়ে খোঁজা দরকার যে আসলে কেন হচ্ছে এই জিনিসটা। মানে আমরা স্টিল সার্চিং দ্য ওয়ে যে আসলে কেন একটা প্লেয়ার যে যার ক্যাপাবিলিটি আছে তো একটা পর্যায়ে গিয়ে কেন থেমে যাচ্ছে। এটা প্লেয়ারের কারণেও হতে পারে, এটা সিস্টেমের কারণেও হতে পারে। তো যদি বোধ হয় কারণ, তো তাহলে আসলে দুই পক্ষ থেকেই কাজটা নিয়ে ইয়ে করা উচিত বলে আমি মনে করি। টকিং অ্যাবাউট যে কোচিং সিস্টেম, কারণ সে কিভাবে নিচ্ছে অথবা যে কোচিং করাচ্ছে প্লেয়ার কিভাবে নিচ্ছে, এইগুলোতে যদি কোনো ঝামেলা থাকে আমার মনে হয় যে পার্টিকুলার প্লেয়ারের রেকটিফাই করা দরকার জিনিসটা, তাহলে এটা ইজি হবে। আমার কাছে যেটা মনে হয়, এটা কিন্তু আমার একদম পার্সোনাল মতামত যে হতে পারে সে কেউ যদি স্যাটিসফাইড হয়ে যায় অল্পতে, এটা একটা কারণ হতে পারে যে কোনো প্লেয়ার যে স্যাটিসফাইড হয়ে গেছে, হ্যাঁ আমি ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেছি। আমি নিজে দেখছি এরকম কিছু প্লেয়ার, সে বলছে আমার আর পাওয়ার কিছু নেই, আমি অলরেডি আই গট চান্স ইন ন্যাশনাল টিম, আমার আর কিছু পাওয়ার নেই। তখন আমার মনে হয়েছে যে এই প্লেয়ারটা তার মানে এর ক্যারিয়ার নিয়ে কোনো তার নাই, হিসাব নাই বা চিন্তাও নাই। সে চিন্তা করতেছে আমি চান্স পাইছি, এটাই হয়ে গেছে, আমি এটাই চাইছিলাম যে আমি ন্যাশনাল টিমে চান্স পাবো। তো এইটা একটা কারণ হতে পারে। আর হয়তো কম্পিটিটিভ খেলার ক্ষেত্রে যেমন ইন্টারন্যাশনাল ম্যাচের যে কম্পিটিশনটা থাকে, এটা আসলে এটা কিন্তু কোনো ডোমেস্টিকে সমান হয় না, ইন্টারন্যাশনাল ম্যাচের মতো হয় না। তো ওইটাকে অ্যাডাপ্ট করার জন্য যে চিন্তাধারাটা দরকার, আমার মনে হয় ওখানে আমাদের একটু ঝামেলা আছে। এইটা নিয়ে কাজ করলেও করা যেতে পারে। ভাই একটা জিনিস, আমাদের যে ইয়াংস্টার প্লেয়ার দেখা যায় যে তারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ থাকে, এইটা আসলে ওই যে মেন্টালিটির কথাটা বলছিলেন এটা কি প্রভাব করে? আমাদের শুধু নট অনলি আমাদের, পৃথিবীর সব জায়গাতেই সোশ্যাল মিডিয়া নিয়ে ভেরি অ্যাক্টিভ অ্যাট দিস মোমেন্ট। বাট আমাদেরটা আমি অনেকে আছে নিজের হাতে করে, আর ওদের কিন্তু খুব সম্ভবত এজেন্ট থাকে বা ম্যানেজার থাকে, ওরা করে। তো যখন ম্যানেজার করে তখন আসলে ওই প্লেয়ার অত চিন্তা না করলেও চলে। আর যখন প্লেয়ারকে, কারণ অনেক সময় তাদেরকে ডিপ্লোম্যাটিক হতে হয়, তো ওই ডিপ্লোম্যাটিকটা যদি প্লেয়ার না হয় ম্যানেজার হয়, মানে আমি এটা সিক্রেট কথা বললাম যে মানে করা উচিত যদি। কারণ এখন আপনি আসলে এই সময়ে এসে সোশ্যাল মিডিয়াকে কান্ট হাইড, এই কান্ট স্কিপ। তো এবং এখান থেকে হিউজ আর্নও করছে অনেক বেশিরভাগ দেশের প্লেয়াররা, তাই না? তো এটাকে তারা কোনোদিনও ছাড়বে না, কখনোই ছাড়বে না। তো না ছেড়ে যাতে এটা রাইট ইউজটা যেভাবে করা যায় সেই ব্যবস্থা করলেই হয়ে যায়। 10-এ কত দিবেন এখন অব্দি এনসিএল যেভাবে চলছে? আমি আসলে ভালোর তো কোনো শেষ নেই, বাট এই মুহূর্তে আমি মার্কিং করব না। বাট আমার কাছে মনে হচ্ছে খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে। এবং তারপরেও কিছু জায়গা আমি খেয়াল করেছি যে সেই সব জায়গাগুলো ইনশাআল্লাহ পরবর্তী থেকে আরও ভালো হবে। আপনারা সবাই দেখতেছেন যে ভালোই চলছে, ভালো যাচ্ছে, তাই না? তো এরপরে দেখি একদম শেষ হোক, তারপরে হয়তো কখনো কথা হলে বলবো যে এই জায়গাতে আমরা আরো ইমপ্রুভ করবো ইনশাআল্লাহ। অলরেডি আমি কয়েকটা জায়গা দেখেছি, যদিও খুব ছোট ওই ছোটগুলোই ইমপ্রুভ হয়ে গেলে ইনশাআল্লাহ এটা আরো বড় টুর্নামেন্ট হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভাইয়া।